প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ শিকদার, প্রভাষক কম্পিউটার অপারেশন, খালিয়ান আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, তেলিগাতি, কুয়েত, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা জানো যে করোনাকালীন সময়ে যাতে তোমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় সেই লক্ষ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনার মহতী যে উদ্যোগ, সেই উদ্যোগের কারণেই আজকে আমরা আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের এই অনলাইন ক্লাসের বিশেষ ব্যবস্থা করেছি। তো তোমরা সকলেই বাড়িতে নিরাপদে আছো এবং যে যেখানেই আছো তোমরা সবসময় আমাদের এই ক্লাসগুলি ফলো করবে, যাতে করে তোমাদের পাঠদানের বিষয়ে কোনো রকম ক্ষতির সম্মুখীন হতে না হয় সেই বিষয়ে তোমরা বিশেষ খেয়াল রাখবে। তো শিক্ষার্থীরা, যেহেতু আমার পাঠদানের বিষয় হচ্ছে কম্পিউটার, তো আমি ইতিমধ্যে তোমাদের বিগত ক্লাসে পর্যায়ক্রমে আলোচনা করেছিলাম কম্পিউটারের প্রাথমিক ধারণা নিয়ে, তারপরে কম্পিউটারের আবিষ্কার, কম্পিউটারের প্রজন্ম নিয়ে এবং কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে, অর্থাৎ কম্পিউটার কী সিস্টেমে কাজ করে, এরকম সার্বিক বিভিন্ন ধরনের আলোচনা আমি ইতিমধ্যে তোমাদের সাথে করেছি। আশা করি তোমরা সবাই এই ক্লাসগুলো ভালো করে ফলো করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে একটু লক্ষ্য করো, আমি এই যে হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ একটি স্ট্রাকচার, একটি ছকের মতো আমি এখানে এঁকেছি। এখানে যে হেডিংটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটারের শ্রেণীবিভাগ। তাহলে শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমার পাঠদানের বিষয় হচ্ছে কম্পিউটারের শ্রেণীবিভাগ। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে আমি আবারও জানাচ্ছি যে আমি প্রতিটি ক্লাসেই চেষ্টা করি যে তোমাদেরকে তোমাদের যে নাম্বার বন্টন রয়েছে সেটিকে মনে করিয়ে দেওয়ার জন্য। কারণ তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমাদের এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যে বিষয়টি রয়েছে, এই বিষয়ে তোমাদের টোটাল 30 মার্কের পরীক্ষা দিতে হবে। সুতরাং এই 30 মার্কের পরীক্ষার ভেতরে তোমাদের প্রত্যেকটা প্রশ্নে, অর্থাৎ তোমরা জানো যে মোট 8 সেট প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে 5 সেট প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নে হয়তো একের ক, খ, গ এইভাবে 3টি করে প্রশ্নই সাধারণত থাকে। তো এখানের মার্কস তোমরা জানো যে 1, 2, 3 করে, সুতরাং অনেক বড় লেখার কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না। সেই জন্য তোমরা যদি এই ক্লাসটি ঘরে বসে একটু ফলো করো এবং তারপরে তোমরা তোমাদের পাঠ্য বই একটু স্টাডি করো, তাহলে নিশ্চয়ই তোমরা পরীক্ষায় তোমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি করতে পারবে। তো শিক্ষার্থীরা, এবং তোমাদের ক্লাস বুঝতেও অনেক সুবিধা হবে। আজকে কম্পিউটার শ্রেণীবিভাগে আমি যেই বিষয়টি দেখাতে চেয়েছি বা এখানে দেখিয়েছি সেটি হচ্ছে, দেখো, কম্পিউটার মূলত তার কাজের যে ধরন এবং প্রকৃতি, এই অনুযায়ী কম্পিউটারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। তোমরা খেয়াল রাখবে, যখন পরীক্ষার হলে প্রশ্নটি আসবে যে কম্পিউটারের শ্রেণীবিভাগ ছকের মাধ্যমে দেখাও, তখন তোমরা প্রথমেই প্রয়োজনে লিখবে যে কম্পিউটারকে কাজের ধরন ও প্রকৃতি অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। সামান্য এই কথাটুকুই যদি তোমরা লেখো, দেখো আমি ছকের মাধ্যমেই কিন্তু সেটি বোঝাবার চেষ্টা করেছি। এরপরে সেই যে বিভিন্ন ভাগ, এটা কি, দেখো সুন্দর করে তোমরা বোঝার চেষ্টা করো। প্রথমে কম্পিউটার, এই কম্পিউটারকে বেসিক্যালি বা মূলত 3টি ভাগে ভাগ করা যায়। শিক্ষার্থীরা, এখানে দেখো আমি লিখেছি সেই 3টি ভাগ হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। শিক্ষার্থীরা, তাহলে কম্পিউটারকে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে, অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। দেখো, আমি এই কম্পিউটারের শ্রেণীবিভাগের প্রথম 3টি শ্রেণীবিভাগ শুধু নয়, আমি প্রত্যেকটি শ্রেণীবিভাগই তোমাদেরকে এখানে বাংলার পাশাপাশি ইংরেজিতে লিখে দিয়েছি, যাতে অনেকে বাংলায়ও লিখতে পারো, অনেকে ইংরেজিতেও লিখতে পারো। এখানে যে দুটিই লিখতে হবে তা নয়। অনেক সময় দেখা যায় যে ইংরেজিতে লিখলে বিষয়টা সহজ হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমরা যে স্টুডেন্ট যেভাবে পারবে, বাংলায় লিখলে বাংলায় লিখবে সবগুলি, আবার যদি কেউ ইংরেজিতে লেখো তাহলে ইংরেজিতে লেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, এবার আসি, প্রথমে কম্পিউটার 3 প্রকার, সেটি চলে গেল অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। এই 3টি
শ্রেণী বিভাগ থেকে আমরা আসব ডিজিটাল যেটা। আমরা সবাই কিন্তু ডিজিটাল শব্দের সাথে সুপরিচিত আমি বলবো, কারণ আমরা জানি যে এখন কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশের মধ্যে অবস্থান করছি। যেহেতু সারা পৃথিবী হচ্ছে এখন প্রযুক্তির একটা জয় জয়কার বলা চলে, সেই ধারাবাহিকতা অনুসারে আমরাও কিন্তু ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হওয়ার চেষ্টা করছি এবং আমাদের বর্তমান সরকারও সেই লক্ষ্যে আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছেন। তো শিক্ষার্থীরা এই তিনটি কম্পিউটারের শ্রেণী বিভাগ থেকে ডিজিটাল কম্পিউটার হচ্ছে, আবার দেখো আমি এখানে তোমাদেরকে ছকের মাধ্যমে দেখিয়েছি, এটি হচ্ছে 4 প্রকার। কি কি? অর্থাৎ আমরা যে কম্পিউটারগুলো এখন বর্তমানে ব্যবহার করি, তোমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করে থাকো, এই কম্পিউটারগুলো কিন্তু মূলত শুধু আমরা যে কম্পিউটার ব্যবহার করি তা না, সারা পৃথিবীতেই বলতে গেলে এখন সবচেয়ে বেশি প্রচলন হচ্ছে এই ডিজিটাল কম্পিউটারে। সেই কারণে ডিজিটাল কম্পিউটারের ছক এখানে দেখো 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সুপার কম্পিউটার, একটি হচ্ছে মেইন ফ্রেম, একটি হচ্ছে মিনি এবং আরেকটিকে বলা হবে মাইক্রো। এটি মুখস্থ করা খুব সহজ। সুপার তোমরা বুঝো, সুপার মানে অত্যাধিক শক্তিশালী। মেইন ফ্রেম সুপারের চেয়ে কিছুটা কম শক্তিশালী। মিনি বললে আমরা কি বুঝি? একটু ক্ষুদ্র আকৃতির। আর মাইক্রো বললে আরও ক্ষুদ্র। যেমন আমরা এই শব্দের সাথে কিন্তু সবাই পরিচিত, যেমন মাইক্রো ক্রেডিট আমরা বলি, ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। আমরা জানি আমাদের বাংলাদেশে অনেক এনজিও বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছে, এরা কিন্তু বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী এবং দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ দিয়ে সহায়তা প্রদান করে। তো সেখানে দেখো এই ইংরেজিটি কিন্তু প্রয়োগ করা আছে যে মাইক্রো ক্রেডিট অর্থাৎ ক্ষুদ্র ঋণ। তাহলে আমরা বুঝলাম যে ডিজিটাল কম্পিউটার হচ্ছে এই 4 ধরনের। সেখান থেকে এই ডিজিটাল কম্পিউটারের মধ্যে তোমরা লক্ষ্য করো যে মাইক্রো অর্থাৎ শেষটাকে, সেই ক্ষুদ্র, এই মাইক্রো কম্পিউটারকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। সেটি কি কি খেয়াল করো। একটা হচ্ছে ডেস্কটপ, একটা হচ্ছে ল্যাপটপ, একটি পামটপ, আরেকটি হচ্ছে নোটবুক। শিক্ষার্থীরা, এই যে মাইক্রো কম্পিউটার, এটি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বহুল ব্যবহৃত কম্পিউটার। অর্থাৎ সারা পৃথিবীতে, শুধুমাত্রই বাংলাদেশে নয়, সারা পৃথিবীর সবাই কিন্তু, তোমরা একটু লক্ষ্য করলেই দেখবে যে এই 4টি কিন্তু বেশি ব্যবহার করে। দেখো ডেস্কটপ, আমি যেটি এখানে লিখেছি প্রথমটি, এই ডেস্কটপে কিন্তু দেখো অফিস, আদালত, বাড়িতে সবাই কিন্তু আমরা এটি বেশি ব্যবহার করি। তারপরে কেউ কেউ ল্যাপটপ ব্যবহার করে, কারণ এটি হচ্ছে পোর্টেবল অর্থাৎ বহনযোগ্য। তুমি সহজে এক স্থান থেকে অন্য স্থানে ক্যারি করতে পারবে, বহন করতে পারবে, সেটি হচ্ছে ল্যাপটপ। তো এই দুটির প্রচলন। পামটপ, পাম কথার অর্থ হচ্ছে দেখো হাতের তালু। আমরা অনেক সময় হাতের তালুতে রেখে অনেক কম্পিউটার ব্যবহার করতে পারি। বাজারে অনেক এরকম ছোট ছোট কম্পিউটারগুলো রয়েছে। যেমন আমি বলতে পারি, দেখো তোমরা যে মোবাইলগুলি বর্তমানে ইউজ করো অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইলগুলিও কিন্তু শিক্ষার্থীরা ওয়ান কাইন্ড অফ পামটপ। কারণ আজকাল মোবাইলের মধ্যে কম্পিউটারের বলতে গেলে প্রায় সকল ধরনের অপশনগুলি এখানে সেট করা থাকে। সুতরাং কারো কাছে যদি একটি অ্যান্ড্রয়েড সেট থাকে, তা দিয়ে কিন্তু তোমরা এই সকল কাজ করতে পারো। তো তারপরে হচ্ছে নোটবুক। আমরা নোটবুক সবাই চিনি। আমরা অনেক সময় অনেক নোটবুকে বিভিন্ন ফোন নাম্বার, কারো অ্যাড্রেস এগুলি লিখে দিই। তো শিক্ষার্থীরা দেখো আমরা নোটবুক, ছোট ছোট নোটবুক ব্যবহার করি, যেটা আমরা পকেটে ব্যবহার করতে পারি, মানে পকেটে রাখি আমরা প্যান্ট, শার্ট ইত্যাদি ইত্যাদি। তো সেই ধরনের কম্পিউটারও কিন্তু বাজারে রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে কম্পিউটারের শ্রেণী বিভাগ। পরীক্ষার হলে যদি তোমার লিখতে হয় যে কম্পিউটারের শ্রেণী বিভাগকে ছকের মাধ্যমে দেখাও, তুমি মোটামুটি আমি যেই ছকটি এখানে এঁকেছি এই ছকটি যদি দিয়ে দাও, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত নাম্বারটি কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। এবং মুখস্থ করার দিক থেকে অনেক সুবিধা। যে কম্পিউটার প্রথমত 3 প্রকার, সেখান থেকে ডিজিটাল 4, আবার মাইক্রো থেকে হচ্ছে 4 প্রকার। আর প্রথম লাইনে তোমরা লিখতে পারবে যে কম্পিউটারের কাজের ধরন এবং প্রকৃতি অনুযায়ী কিন্তু কম্পিউটারের শ্রেণী বিভাগ করা হয়েছে। এরপরে একটা জিনিস লক্ষ্য রাখবে যে এই যে ডিজিটাল কম্পিউটারকে যখন 4 প্রকার দেওয়া হয়েছে, এই 4 প্রকার কিন্তু ভাগ করা হয়েছে মূলত আকার, ক্ষমতা ও গতির উপর ভিত্তি করে। অর্থাৎ তোমরা জানো যে কম্পিউটারের বিভিন্ন সাইজ রয়েছে। তো এই সাইজের উপর অথবা ক্ষমতা, অর্থাৎ
একটি সুপার কম্পিউটারের যে ক্ষমতা রয়েছে নিশ্চয়ই একটি মিনি অথবা মাইক্রো কম্পিউটারের সেই ক্ষমতা থাকবে না। তোমরা সবাই জানো যে পৃথিবীতে বিভিন্ন ধর্মী গবেষণার কাজ করা হয়। তো আমরা যদি ধরে নেই যে একটি মহাকাশ গবেষণা করতে হবে, সেই ক্ষেত্রে তো আমরা আসলে একটি মাইক্রো কম্পিউটার দিয়ে মহাকাশ গবেষণা করতে পারবো না, এটি সম্ভব নয়। আমি খুব সাধারণভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। ধরো তোমরা ধরে নিই যে আমাদের খুলনা থেকে তোমরা কক্সেস বাজার একটা ভ্রমণে যাবে। তো সেখান থেকে তোমাদের সদস্য সংখ্যা হচ্ছে 30 জন। এখন তুমি যদি একটি শিক্ষার্থীরা মাইক্রোবাস ভাড়া করো আর মাইক্রোবাসে করে যাওয়ার চেষ্টা করো, এটি কি সম্ভব হবে কখনো? নিশ্চয়ই না। নিশ্চয়ই তোমাকে এখান থেকে কক্সবাজার 30 জন সদস্য যেতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে? একটি বড় বাস, আমরা ধরে নেই একটি এসি বাস অথবা একটি চেয়ার কোচ ভাড়া করতে হবে, অর্থাৎ যেগুলির ধারণ ক্ষমতা অনেক বেশি, যেগুলো অনেক ভালো কাজ করতে পারবে। সুতরাং আমরা বুঝতেই পারছি আসলে যে মাইক্রো এবং বা মিনি অথবা সুপারের মধ্যে পার্থক্যটা। তো আমি তোমাদের বোঝানোর স্বার্থে আসলে কি একটা জিনিস বুঝতে গেলে উদাহরণ প্রয়োগ করলে তোমাদের বোঝার সুবিধা হবে, এই কারণেই আমি এটি বললাম। তো শিক্ষার্থীরা, আজকের যে ক্লাসটি ছিল আমি আবার সেটি একটু রিপিট করি যে আজকের ক্লাসটি ছিল হচ্ছে কম্পিউটারের শ্রেণীবিভাগ। এটি নিয়ে আমরা মোটামুটি সার্বিক আলোচনা করলাম। আর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করব যে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কম্পিউটারের শ্রেণীবিভাগ ছকের মাধ্যমে দেখাও, এটির পাশাপাশি যে অ্যানালগ ডিজিটাল হাইব্রিড কম্পিউটার কাকে বলে অথবা সুপার মেইন ফ্রেম এগুলি কাকে বলে। তো আমরা যদি একটি ক্লাসে অতিরিক্ত কিছু করতে যাই হয়তো তোমরা এটিকে ক্যাচ করতে পারবে না। তাই তোমাদের সুবিধার্থে আজকে কম্পিউটার শ্রেণীবিভাগ নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের সাথে আমার আলোচনা হবে অ্যানালগ কম্পিউটার কাকে বলে, ডিজিটাল কাকে বলে, হাইব্রিড কাকে বলে, কম্পিউটার কাকে বলে, এগুলি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই নিরাপদে ঘরে অবস্থান করো। আর যদি কখনোই কোনো জরুরি কাজের জন্য তোমরা বাইরে যাও, অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং অন্যকে এই ব্যবহারে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।